নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। প্রথমে বলি, তামিলনাড়ুর ৩৯টা আসনে প্রথম দফায় নির্বাচন শেষ হয়েছে। আমার ধারণা, এবং রাজগুরু গাঙ্গুলিও বললেন, যে বিজেপি ২০-২১% ভোট পাবে এবং ২ থেকে ৩টি আসন পাওয়ার সম্ভাবনা। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চেন্নাই সাউথ, যেখানে তামিলিসাই সৌন্দরায়ন, যিনি তেলেঙ্গানার রাজ্যপাল ছিলেন, ইস্তফা দিয়ে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ আগামী দিনে দ্রাবিড় ভূমে ভারতীয় জনতা পার্টির একটা উল্লেখযোগ্য ভূমিকায় যে দেখা যাবে, তা নিয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। প্রথম দফায় যে ৩টি আসনে ভোট হয়েছে, মিলিয়ে দেবেন ৩টে আসনেই বিজেপি জিতবে। যতই শাসক দল একটু ওভারস্পার্ট না, একটা বার্তা দিতে চাইলো, দেখো আমরা জিতে গেছি, বিজয় মিছিল করেছে, ওই বিজয় মিছিলে লাভ হবে না। নিশীথ প্রামাণিকের মার্জিন বাড়বে, মনোজ টিগ্গাও জন বার্লার মতো ব্যবধানে জিতবেন, জয়ন্ত রায়ের ব্যবধান একটু কমলেও কমতে পারে। বাকি রইল ৩৯টা আসন। এখন দেখুন, ওই দেবাংশুকে তমলুকে একটা গ্রামে গেছিল, বোধহয় নন্দীগ্রামে, চোর 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 স্লোগান শুনতে হলো। রীতিমতো তাড়া করেছিলেন গ্রামবাসী। হ্যাঁ, তাদের অনেকে বিজেপি সমর্থক ছিলেন, কিন্তু সাধারণ গ্রামবাসী ছিলেন, মাতৃশক্তিও ছিলেন। আবার শতাব্দী রায়কে নিজের কর্মী সমর্থক ভোটারও বডি ইডিয়েট বলতে দেখা গেল। অনেকেই দেয়াল লিখন পড়ছেন। যত দিন যাবে, মানুষ এবার নিঃশব্দ বিপ্লব ইভিএমে করার ব্যাপারে মনস্থির করবেন। এক একটা দিন যাবে, নতুন নতুন দুর্নীতির পর্দা ফাঁস হবে। সুকান্ত মজুমদার বলেছেন, যারা যোগ্য ছিলেন, চাকরি পেয়েছিলেন, আদালতের রায়ে যাদের চাকরি বাতিল হয়েছে, তাদেরকে আইনি সহায়তা দেবে বিজেপি। কেন চাকরি বাতিল হয়েছে? আদালত তো বাধ্য হয়েছে নির্দেশ দিতে, কারণ চাল থেকে কাঁকড় বাঁচতে তারা পারেনি। বারবার আদালত বলেছে এসএসসিকে, যে আপনারা একটা তালিকা দিন অযোগ্য এবং যোগ্যদের পার্থক্য করে, কারা অযোগ্য কারা যোগ্য। দিয়েছে এসএসসি, দেয়নি। এখন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মায়া কান্না কাঁদছেন। আদালতে এসএসসির আইনজীবীরা এক এক সময় এক এক রকম বয়ান দিয়ে বিচারকদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। শুনবেন আপনারা, যারা রেকর্ড টেকর্ড থাকে, কি সওয়াল জবাব যখন চলছিল, এসএসসির আইনজীবীরা কি বলছিলেন। তারপরে তো ওই আবার ফুড ইন্সপেক্টর নিয়োগেও পরীক্ষা বাতিল, ১২ লাখ দিয়েছিল, প্রশ্ন ফাঁস। তাহলে এবার এ সমস্ত কিছুর অভিঘাত পড়বে। শুনুন, লক্ষ্মীর ভান্ডার সরকারের দয়ার দান নয়। প্রত্যেকটি রাজ্যের সরকার মাতৃশক্তিকে সহায়তা করার জন্য এই ধরনের প্রকল্প নিয়ে থাকে। অন্যান্য রাজ্যে আরো বেশি টাকা দেওয়া হয়। শুভেন্দুবাবু বলেছেন যে প্রথম ক্যাবিনেট বৈঠকে লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্নপূর্ণার ভান্ডার হবে এবং ৩,০০০ টাকা করে দেওয়া হবে। সম্মানজনক অর্থ একটা। তাও তাহলে শুধু লক্ষ্মীর ভান্ডারের প্রচার হচ্ছে, এফএমএ হচ্ছে। এক মাতৃশক্তি একজনকে বলছেন, এই ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করেছো তো? সে বলছে, কেন? দেখো লক্ষ্মীর ভান্ডারে বর্ধিত টাকা ঢুকেছে। একটাই তুরুপের তাস লক্ষ্মীর ভান্ডার। ভাবছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে কৃতার্থ করেছে পশ্চিমবঙ্গের মাতৃশক্তিকে, তার বদলে অনাচার, স্বৈরাচার, দুর্নীতি, কালীঘাটের জমিদারিকে মানুষ চোখ বুজে মান্যতা দেবে। এবার সেটা হবে না, এবার সেটা হবে না। অবশ্যম্ভাবী বিপর্যয় হবে তৃণমূলের। ট্রামে, বাসে
লোকাল ট্রেনে, চায়ের দোকানে মানুষ বলছেন, ক্ষোভ উগড়ে দিচ্ছেন। সেটা তো মানুষের মন বোঝার সেরা বিশ্ববিদ্যালয়। কুচবিহার টু বহরমপুর 11টা সিট আছে। জঙ্গিপুরে খলিলুর রহমান জিতবেন। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী লড়াই দিচ্ছেন। ইউসুফ পাঠান পারবেন না। মুর্শিদাবাদও তৃণমূল রাখতে পারবে না। তাহলে 11টার মধ্যে একটা শিওর, আর রায়গঞ্জ 50-50, বাকি রইল 31টা। এই 31টা আসনের মধ্যে নদিয়ায় দুটোই হারবে তৃণমূল, হাওড়ায় একটা হারবে, উত্তর 24 পরগনায় দমদমে সৌগতরা এগিয়েছিলেন কিন্তু এখন পিছিয়ে আছেন, ব্যারাকপুর 50-50, বসিরহাটে রেখা পাত্র, বনগাঁয় শান্তনু ঠাকুর, কলকাতা উত্তরে তাপস রায়ের জয়ের সম্ভাবনা প্রবল, দক্ষিণে 50-50, যাদবপুরের লড়াই সৃজনের সঙ্গে অনির্বাণের, মথুরাপুর জয়নগর তৃণমূল জিতবে, পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতো, বাঁকুড়ায় সুভাষ সরকার, বিষ্ণুপুর 50-50, তমলুকে রেকর্ড ভোটে জিতবেন অভিজিৎ বাবু, কাঁথিতে জিতবেন সৌমেন্দু অধিকারী, বর্তমান দুর্গাপুরে জিতবেন দিলীপ ঘোষ, আসানসোলে জিতবেন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, বর্তমান পূর্বে শর্মিলা সরকার এগিয়ে, আরামবাগে জিতবেন বিজেপির প্রার্থী, হুগলিতে 50-50 লড়াই, মেদিনীপুরে জুন আর অগ্নিমিত্রার 50-50 লড়াই, ঝাড়গ্রামে বিজেপি জিতবে, হাওড়া সদরে এবার পদ্মফুল ফুটবে, উলুবেড়িয়াতে জিতবেন সাজদা আহমেদ। দেখবেন এই আশেপাশেই ফলাফল থাকবে। ডায়মন্ড হারবার কেন্দ্রে কিন্তু অভিষেক ওই 3-3.5 লক্ষের ব্যবধান ভুলেছেন। তাহলে 31টা আসন যেখানে তৃণমূলের সাংগঠনিক শক্তি বিজেপির থেকে এখনো বেশি, কিন্তু অধিকাংশ আসনে ভরাডুবি হবে। পপুলার ভোট তৃণমূল পাবে না। বেনিফিশিয়ারিদের একটা অংশ ভোট পাবেন, তাদের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপক, আর যাদের তৃণমূল সরকার থাকলে পরে যাদের করে কমে খেতে সুবিধা হয় তারা ছাড়া কেউ তৃণমূলকে ভোট দেবেন না। সংখ্যালঘুরা যারা 100টার মধ্যে 91টা ভোট বিধানসভায় তৃণমূলকে দিয়েছিলেন, তাদের তৃণমূলের প্রতি মোহভঙ্গ হয়েছে অনেকের, সবার নয়। ধরুন 100টার মধ্যে 60টা ভোট হয়তো তৃণমূল পাবে, বাকি ভোট তৃণমূল পাবে না। ইউসুফ পাঠানকে খালি হাতে ফিরতে হবে এখান থেকে গুজরাটে। বোলপুরের দুটো সিটে কিন্তু চমকপ্রদ ফলাফল হতে পারে। গ্রাউন্ড থেকে যে সমস্ত ফিডব্যাক আসে না, সেগুলোই তো বলছি। যেমন আমি এখনো বলছি খলিলুর রহমান জিতবেন। একটা সিটে তৃণমূলের কোনো রকম জয় নিয়ে কোনো সংশয় নেই। অনেকগুলো সিটে লড়াই হবে কিন্তু শেষ হাসি বিজেপি হাসবে। কিছু সিটে তৃণমূল অ্যাডভান্টেজের পজিশনে 2-1 দিন আগে থাকলেও এই নিয়োগ দুর্নীতি নিয়ে যে রায়, সেই রায়টা শাসকের অনুকূলে যায়নি। সবাই বুঝতে পারছেন যে আদালত বাধ্য হয়েছে চাকরিগুলোকে বাতিল করতে। তাহলে কি গেরুয়া ঝড়? তাহলে কি বিজেপি 30 ছবে, নাকি 24-25-এ আটকে যাবে? বিজেপি 30 ছুলে তৃণমূল 9-10-এ থাকবে, আর বিজেপি 25-26 পেলে তৃণমূল 10-12টা পাবে। বামেরা মনে হয় না এবারও খাতা খুলতে পারবেন। দমদমে সুজন চক্রবর্তী ভালো লড়াই দিচ্ছিলেন, কিন্তু যত দিন যাচ্ছে লড়াইটা শিলবদ্ধ দত্ত বনাম সৌগত রায় হয়ে যাচ্ছে। পুরো বিষয় নিয়ে কথা বলেছিলাম প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ দত্তর সঙ্গে। নির্বাচন এখনো আপনার অনেক দফা বাকি আছে। আপনার কি মনে হচ্ছে যে এই চাকরি বাতিলের যে রায় আদালতের, তার প্রভাব
কতটা ভোটে পড়বে এবং শাসকের অস্বস্তি কতটা বাড়তে পারে? শাসকের অস্বস্তি বাড়বে, শিক্ষিত সমাজের মধ্যে ভোটের প্রভাব নিশ্চিতভাবে পড়বে, কিন্তু আপামর জনসাধারণের মধ্যে এর প্রভাব বিশেষ কিছু হবে না। কারণ করাপশন ভারতবর্ষের ইস্যু হিসাবে সাধারণ মানুষ মনে করছে না, আর এটা হবার কথাও নয়। কারণ এখন যে পরিস্থিতি ভারতবর্ষের রাজনীতির, ধর্মের এবং কিছুটা উত্তর ভারতের জাতের নিরিখে পশ্চিমবাংলাতেও জাত ঢুকেছে, বিভক্ত হয়েছে মানুষ, সে অনুযায়ী ভোট দেবে, সেটাই হবে। শিক্ষিত সমাজ কিছু হুল্লোড় করবে, যারা পত্রপত্রিকা পড়ছে, প্রেস, তারা রব তুলবে, কিন্তু ভোটে বিরাট পরিবর্তন হয়ে একেবারে শেষ হয়ে গেল। রাজীব গান্ধী চোর হ্যায় যেরকম স্লোগান তুলে বিশ্বনাথ প্রতাপ সিং এর উত্থান হয়েছিল, এসব হওয়ার সম্ভাবনা আমি দেখছি। সার্বিকভাবে রাজ্যের শাসক দলের অবস্থা কিরকম দেখছেন এই বাংলায় ভোটে? বেশি সিট পাবে বিজেপির থেকে। বিজেপি 30-35 পাওয়ার কোনো সুযোগ নেই, বেশি সিট পাবে। আপনারাই দেখাচ্ছেন, ইকুয়াল দেখাচ্ছেন, আমি বলছি একটা দুটো হলেও বিজেপির থেকে তৃণমূল কংগ্রেস বেশি সিট পাবে। কারণ সোশ্যাল এখন তো এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং না, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তৃণমূলের ভোট ব্যাংক হচ্ছে সংখ্যালঘু, বেনিফিশিয়ারি হিন্দুস, যারা ওই পাচ্ছে বিভিন্ন জিনিস পাচ্ছে, হিন্দু যারা ওর পার্টির সাথে যুক্ত আছে, এবং কিছু লোক যারা বিজেপিকে আপামর অপছন্দ করছে, যারা পছন্দ করছে না। সেটা যদি 40-42-43 হয়, তাহলে বিজেপি হয়তো 37-38-40 যাচ্ছে। তার মানে দুদল কটা কটা করে পেতে পারে আপনার একটা রাফ এস্টিমেট? আমি ওসব বলতে পারবো না, আমি বলার মতো আমার ধৃষ্টতাও নেই। তবে যেটা আপনারা তো কয়েকদিন আগে সর্বভারতীয় করে 20-20 বলেছে, 20-20। ওটা একটা সমীক্ষক সংস্থা বলেছে, অনেকে বলছে 19 থেকে 29 এর মধ্যে বিজেপি থাকবে। বিজেপি তো 35 পাবে, ওনাদের সর্বোচ্চ নেতা বলেছেন। আগে তো বলেছিলেন যে 200 পার, না কত বলে, আবার 19-এ বলেছিলেন টার্গেট 22, পেয়েছিলেন 18। হ্যাঁ, যাকে 18 পেয়েছিলেন, এবারে তো 35 বলেছেন, টার্গেট যদি 32 হবে, তবে আমি মনে করছি না। বাম কংগ্রেস কি বুঝছেন, বিশেষ করে সিপিএম? সিপিএম নিজের ভোট কিছু পাবে, কিছু কনসলিডেট করবে, কিন্তু সিপিএম এখনো পর্যন্ত পলিটিক্যাল মুভমেন্টের জায়গায় নেই, মানুষের আস্থাও অর্জন করেনি। আমি প্রথম ল্যাঙ্গুয়েজটা বুঝে বললাম, পলিটিক্যাল মুভমেন্ট। সিপিএম দিশেহারা অবস্থায় আছে, ওরা জানে না কি নিয়ে প্রচার করবে এবং কি বলবে। ওদের যখন প্রশ্ন করছে, যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, আপনাদের তৃণমূল কংগ্রেস ভিসাভিস গভর্নমেন্টের প্রতি আপনাদের কি নজর হবে, তার উত্তর দেওয়ার মতো অবস্থায় সিপিএম নেই, পশ্চিমবঙ্গের সিপিএম। আর মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম যেতে পারবেন লোকসভায়? মুশকিল, ভোট ভালো পাবে কিন্তু মুশকিল, এখনো পর্যন্ত মনে হয় না। অধীর চৌধুরী ষষ্ঠবারের জন্য সংসদে যাওয়ার সম্ভাবনা কত? হওয়া উচিত। এখনো যা খবর আছে, ওনাকে খুব বেশি রেক করা যাবে না। আমার শেষ প্রশ্ন অমিতাভ দা, আপনি যেখানকার বাসিন্দা, যে কেন্দ্রের ভোটার লোকসভায়, এবার কানাঘুষো শোনা যাচ্ছে যে হাওড়াতে প্রসূন বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য জেতা খুব মুশকিল। আপনি কি এই ধারণার সঙ্গে সহমত পোষণ করেন? দেখুন, প্রসূন বন্দ্যোপাধ্যায় পার্টির ভিতরে ডিসক্রেডিটেড। আমি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছি, পার্টির ভিতরে ডিসক্রেডিটেড। উনি রাজনৈতিক লোক নন, তাই জন্য মানুষের কাছেও উনি তার টেনিওরে পৌঁছতে পারেননি, যেটা মানুষের সাথে তার যোগাযোগ থাকার কথা। বিজেপির ভিতরেও প্রার্থী নিয়ে ডিসকন্টেন্টটা খুব বেশি, কারণ যিনি প্রার্থী তিনি মূল বিজেপির লোক নন, তিনি তো তৃণমূল থেকে ভেঙে গিয়ে খুব বিসদৃশ্য অবস্থায়, তিনিও পলিটিক্যাল লোক নন, মানুষের সাথে তার যোগাযোগ নেই।
সুতরাং দুটো জায়গাতেই যেমন বিজেপির ডিসিডেন্সটা চোখে পড়ে না, ওরা তো অনেকটা সংগঠিত আরএসএস কন্ট্রোল পার্টি। তৃণমূল একটা খুব একেবারে সামনে পড়ে যায়। তৃণমূলরা ওরা দেয়ার ভোকাল, তারা আটকাচ্ছে, গালাগালি দিচ্ছে ইত্যাদি। কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ আমি এখনো মনে করছি যে প্রসূন ব্যানার্জির জেতার সম্ভাবনা বেশি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। কারণ হাওড়া শহরে মুসলমানরা তো বিজেপিকে ভোট দেবে না, হাওড়া সদরে আছে, দেবে না। আর মমতা ব্যানার্জির কিছু কাজ আছে বস্তি টস্তি, হাওড়া বস্তি একটা কুলি টাউন, এটা মমতা ব্যানার্জি এখানে এসে এতদিন ধরে রইলেন গঙ্গার, আমি আপনাকে বলার সুযোগটা যদি আপনি দেন আমি বলে দিই, গঙ্গার পশ্চিম তীর বারাণসীর সমতুল, পশ্চিম কূল বারাণসীর সমতুল। উনি যে কারণেই এসছেন হাওড়া শহরের সর্বনাশ করে দিয়ে চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। না হাওড়ার কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপের চেষ্টা করলেন, না হাওড়ায় রাস্তাঘাট কিছু ব্যবস্থা হলো, খালি ওনার ছবি ছাপিয়ে, না এখানে জলের ব্যবস্থা হলো, না এখানে রাস্তায় আলো লাগলো, কোনো কাজ একটা মুখ্যমন্ত্রী এখানে দিনের পর দিন বসে রইলেন। আর ওই ব্রিজটাকে উনি আর ওই এলাকাটাকে উনি ভিআইপি জোন করে দিলেন। এটা ভবিষ্যতের হাওড়ার মানুষ এটা মনে রাখবে। আমি একজন সামাজিক নাগরিক হিসাবে আমি কথাটা বললাম যে পুয়ার সিস্টার অফ ক্যালকাটা, এটা তো টুইন সিটি নয়, ইংরেজরা এটাকে কুলি টাউন হিসেবে তৈরি করেছিল। এটা হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ বা টেমসের দুদিকের লন্ডন নয়। তাই জন্যে এরা যেটা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে উনি বসেছিলেন, একটা অরা থাকে, একটা মুখ্যমন্ত্রী এসে বসলো, রামবিলাস পাসওয়ান হাজিপুর তৈরি করে দিল শহরটাকে, তারপর হচ্ছে গনি খান চৌধুরী মালদা তো গ্রাম ছিল, তৈরি করে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার প্রতি পাপ নিদর্শন করে দিয়ে চলে যাচ্ছে, এটা হাওড়ার মানুষ বুঝে গেছে। কিন্তু সোশ্যাল এখানে হাওড়া হচ্ছে শেফিল্ড অফ ইন্ডিয়া। উনি গত এত বছরে একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট দিয়ে ঢালাই ঘরগুলোকে নিয়ে হাওড়ার এই ছোট ছোট ব্যবসায়ীদের করেননি, খালি তোলা ইন্ডাস্ট্রি আর ইঞ্চিতে ইঞ্চিতে জমি বিক্রি হয়েছে হাওড়া শহরে। কি বলছেন, হাওড়া নিকাশি ব্যবস্থা নেই, জল নেই। আপনারা ব্যাঙ্গালোর দেখছেন, যেদিন হাওড়ার মাটির তলার থেকে জল চলে যাবে হাহাকার করবে, আমরা কোথায় যাব, আমরা কোথায় যাব? শিবপুরের অর্ধেক জায়গায় জল নেই। কি করছেন এই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী? আপনারা এইসব কে জিতবে কে হারবে, জিতেই বা কি হবে? এই তো মেয়র ছিলেন যিনি এখন বিজেপির প্রার্থী, মেয়র থেকে যে 5 বছরে কি করেছেন তিনি হাওড়ার জন্য, জিজ্ঞেস করুন তো একবার আপনারা। জিতিয়ে কি হবে? কারা রাজনীতি করছে, কারা কি করছে, জিতিয়ে কি হবে? আর আপনারা প্রশ্ন করছেন আমাকে, কেটে কেটে এই প্রশ্নগুলো আপনারা এবার লোককে শোনাবেন আপনাদের ইউএসপির জন্য। কিন্তু কথা বলার লোক কোথায়? শুনুন, ইট ইজ এ ডিউটি টু স্পিক ওয়েন ইট ইজ এ সিন টু ওবে। রাজনীতিতে ব্যর্থতা সফলতা একদিনে হয় না। লিডার সুভাষচন্দ্র, কিন্তু 500 বছর বাদেও যদি পৃথিবীর কোন প্রান্তের মানুষ দেশপ্রেমের আত্মত্যাগের সে নেয়, সে মমতা ব্যানার্জির নামে নেবে না, নরেন্দ্র মোদীর নামে নেবে না, নেহরুর নামেও নেবে না, নিজের সুভাষের নামেই নেবে। থ্যাংক ইউ অমিতাভ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.